আজকে আমাদের আলোচনার বিষয় হবে ক্লজ। এই ক্লজ জিনিসটা কি সেটা এই ভিডিওর মাধ্যমে আমি খুব সহজে আলোচনা করার চেষ্টা করব। চলো দেখে নিই। প্রধানত তোমাকে প্রথমেই জানতে হবে ক্লজ করতে গেলে ক্লজের বাংলা অর্থটা কি। ক্লজের বাংলা মানে হলো, আমি লিখে রেখেছি দেখো, বাক্যাংশ। এই বাক্যের অংশগুলোকে আমরা কি বলবো? ক্লজ। দেখো, একটা পুরো সেন্টেন্স যদি হয়, সেই সেন্টেন্সের মধ্যেই দু রকম ক্লজ ঢুকে থাকে। চলো আগে প্রথমেই জেনে নেই ক্লজ কাকে বলে। এটা আমরা প্রায় পড়ে থাকি যে ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইনক্লুডস আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব। চলো আমি এটা লিখে নেই, তারপরে বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমি যদি লিখি যে ক্লজ ক্লজ ইজ আ গ্রুপ অফ, ভালো করে লিখি একটু, ওয়ার্ডস দ্যাট ইনক্লুডস আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব। দেখো, এই যে এই ক্লজের মধ্যে, তাহলে ক্লজ জানতে গেলে প্রথমেই জানতে হবে ক্লজের বাংলা অর্থ হলো বাক্যাংশ। আমি যদি বলি ক্লজ হলো বাক্যের একটা অংশ, তবু ঠিক। তাহলে মনে রাখতে হবে ক্লজ কিন্তু কখনোই পুরো সেন্টেন্স নয়। এই ক্লজ হলো একটা জাস্ট বাক্যের অংশ। হলো, এই যে বাক্যের অংশ বললে এখানেই থেমে গেলে হবে না। বাক্যের অংশের মধ্যে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। হতে পারে এই ভার্বটা অক্সিলারি ভার্ব, হতে পারে এই ভার্বটা মেইন ভার্ব। তাহলে আমরা শর্টকাটে বলতে পারি যে এই বাক্যের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই ফাইনাইট ভার্ব কি? এই ফাইনাইট ভার্ব হচ্ছে কি? এই ফাইনাইট ভার্ব হচ্ছে মেইন ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের সমষ্টি তো না, মানে যে কোনো একটি থাকবে। হলো, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব। তাহলে আমি আবার রিপিট করি যে ক্লজ হলো একটা বাক্যের অংশ মাত্র। এটা কিন্তু কখনোই পুরো সেন্টেন্স নয়। এটা দিয়ে পুরো অর্থ প্রকাশ করতেও পারে, আবার নাও পারে। কিন্তু ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। হতে পারে সেটা মেইন ভার্ব, আবার হতে পারে সেটা অক্সিলারি ভার্ব। হলো, চলো আমরা এবার জেনে নেই ক্লজকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়। দেখো, আমি এখানে লিখছি। দেখো, ক্লজকে আমরা সাধারণত দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অথবা এই ইন্ডিপেন্ডেন্ট বাদে আর একটা নাম কি এর? প্রিন্সিপাল ক্লজ। হলো, এই প্রিন্সিপাল ক্লজ বাদে আরেকটা নামে আমরা মানে বলতে পারি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মেইন ক্লজ। এবার এই সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম আমরা সবাই জানি, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে ডিপেন্ড, এটা কারো উপর ডিপেন্ড করে থাকবে, নির্ভর করে থাকবে। দেখো, আমি লিখে নেই ডিপেন্ডেন্ট ক্লজ। হলো, এবার আমি কিছু সেন্টেন্স লিখবো। সেন্টেন্সের মাধ্যমে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কোনগুলো প্রিন্সিপাল ক্লজ অথবা কোনগুলো মেইন ক্লজ। দেখো, আমি প্রথম সেন্টেন্সটা লিখছি, মাই ব্রাদার ওয়ান্টস টু সি। হ্যালো, একটু ছোট করে লিখছি, হোয়াট আই হ্যাভ বট। হলো, এবার আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, ইফ ইউ উইল কাম আই শ্যাল গো। হলো, আরেকটা সেন্টেন্স যদি লিখি, ইউ ডিড নট হিয়ার হোয়াট দ্য টিচার সেড। দেখো, এই যে আমি তিনটা সেন্টেন্স লিখলাম, এগুলো কিন্তু কমপ্লিট সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যেই রয়েছে কোন প্রিন্সিপাল ক্লজ, আবার সাবঅর্ডিনেট ক্লজ। কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আবার কোনোগুলো ডিপেন্ডেন্ট ক্লজ। এই সেন্টেন্সগুলোর মধ্যেই রয়েছে। আমি আবার রিপিট করি,
ক্লজ কিন্তু কোনো সেন্টেন্স নয়। চলো দেখে নেই বা আইডেন্টিফাই করি। দেখো আমি প্রথম সেন্টেন্সটা লিখছি, মাই ব্রাদার ওয়ান্টস টু সি হোয়াট আই হ্যাভ বট ফ্রম দ্য মার্কেট, হতে পারে ফ্রম দ্য শপ, ওটা আমি লিখিনি জায়গার অভাবে। তাহলে এই যে মাই ব্রাদার ওয়ান্টস টু সি, দেখবে কিন্তু শেষ অবধি আমি খুব সহজেই, আরও কিছু ট্রিক আছে আইডেন্টিফাই করার জন্য। মাই ব্রাদার্স ওয়ান্ট টু সি, এই যে এখান থেকে আমি যদি এখানে দুটো পার্ট করে দেই, যে মাই ব্রাদার্স ওয়ান্ট টু সি একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে হোয়াট আই হ্যাভ বট হলো। পরের সেন্টেন্সে আসি, ইফ ইউ উইল কাম, এখানে যদি একটা পার্ট করি আই শ্যাল গো হলো। পরের সেন্টেন্স, ইউ ডিড নট হিয়ার হোয়াট দ্য টিচার সেইড, ইউ ডিড নট হিয়ার, এখানে একটা পার্ট করি হোয়াট দ্য টিচার সেইড। দেখো প্রথম সেন্টেন্সে মাই ব্রাদার্স ওয়ান্ট টু সি, আমার দাদা দেখতে চায় হলো, হোয়াট আই হ্যাভ বট, এখানে তুমি ভালো করে লক্ষ্য করো যে মাই ব্রাদার্স ওয়ান্ট টু সি এই পার্টটা নিজে নিজেই মানে প্রকাশ করতে সক্ষম হলো, কারো উপরে বা কোনো অন্য কোনো ওয়ার্ড অথবা অন্য কোনো সেন্টেন্সের উপর ডিপেন্ড করে নেই সে। এবার কিন্তু এখানে দেখো হোয়াট আই হ্যাভ বট, যেটা আমি কিনেছি, কি যেটা আমি কিনেছি, এটা এই এই সেন্টেন্সটা যদি এই প্রথম সেন্টেন্সটা হোয়াই হ্যাভ বট, এই সেন্টেন্সটা একা একাই মানে প্রকাশ করতে সক্ষম নয় হলো, যেটা সক্ষম নয়, অর্থাৎ এই প্রথম মাই ব্রাদার্স ওয়ান টু সি এই প্রথম সেন্টেন্সের উপর ডিপেন্ড করে তাকে মানেটা প্রকাশ করতে হবে যদি কমপ্লিট একটা মিনিং দিতে চায়। তাহলে তুমি বুঝতে পারছো যে এটা এই প্রথম সেন্টেন্সের উপর নির্ভর। তাহলে আমরা বলতে পারি যেটা নির্ভর করে আছে সেটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি হোয়াট আই হ্যাভ বট এটাকে আমি বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লজ হলো। এবার দেখো মাই ব্রাদার্স ওয়ান টু সি, তার মানে এটা প্রকাশ করতে পারছে একা একাই, তাহলে এটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। আমি এখানে ইন্ডিপেন্ডেন্ট লিখে দিচ্ছি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি বুঝতে পারলে। পরের সেন্টেন্সে দেখি, ইফ ইউ উইল কাম আই শ্যাল গো, ইফ ইউ উইল কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো, তবে আমি যাব। দেখো আই শ্যাল গো এই সেন্টেন্সটা, এই যে আই শ্যাল গো, এটা কিন্তু কমপ্লিট, আমি যাব, পুরো মানেটা নিচ্ছি, পুরো মানেটা একা একাই প্রকাশ করতে সক্ষম। তাহলে আই শ্যাল গো এটা এটা কি ক্লজ, একা একাই যখন মানে প্রকাশ করতে পারছে সেহেতু এটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো। এবার ইফ ইউ উইল কাম, যদি তুমি আসো, কি যদি তুমি আসো, তারপরে মনে হচ্ছে কিছু একটা বাকি রয়েছে, সেই জন্য এটা একা একাই মানে প্রকাশ করতে সক্ষম নয়। তাই আমরা বলতে পারি এটাকে সাবঅর্ডিনেট ক্লজ অথবা কি ক্লজ, অথবা আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লজ। এই প্রথম সেন্টেন্সটা এর উপর ডিপেন্ড করে রয়েছে, সেই জন্য এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি হলো। এই পরের সেন্টেন্স দেখো, ইফ ইউ, এখান থেকে আমি একটা কথা বলতে চাই যে প্রথমেই আমরা এরকম মাথায় রাখতে হবে যে প্রথম শেষ সবার সেন্টেন্সের শেষেই যে ডিপেন্ডেন্ট ক্লজ বসবে এটার কোনো মানে নেই, প্রথমেও বসতে পারে। যেমন দেখো এটা প্রথমেই ডিপেন্ডেন্ট ক্লজ, এটা শেষে ডিপেন্ডেন্ট ক্লজ। এটা দেখি, ইউ ডিড নট হেয়ার, তুমি শুনতে পাওনি, হচ্ছে হোয়াট দ্য টিচার সেই, শিক্ষক কি বলেছিল। তাহলে দেখো ইউ ডিড নট হেয়ার, এটা কি, এটা একা একাই মানে প্রকাশ করতে পারছে, তুমি শুনতে পাওনি, এরপরে আর কোনো সেন্টেন্স না নিলেও এটা একা একাই মানে প্রকাশ করতে পারবে বা সক্ষম, সেহেতু আমরা বলতে পারি এটাকে আমরা কি ক্লজ বলতে পারি, এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। কিন্তু হোয়াট দ্য টিচার সেই, শিক্ষক কি, হোয়াট দ্য টিচার সেই, যেটা শিক্ষক বলেছিল, কি বলেছিল, এই প্রথম সেন্টেন্সটা দ্বিতীয় সেন্টেন্সটা প্রথম সেন্টেন্স ছাড়া মানে প্রকাশ করতে পারছে না, সেই জন্য যেহেতু পারছে না সেহেতু আমরা এটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ অথবা কি ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ হলো। এবার আমি কিছু কথা বলি, তাহলে আমরা এইভাবে বুঝতে পারলাম কোনগুলো প্রিন্সিপাল ক্লজ আর কোনগুলো সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এইবার তোমাদের একটা জিনিস আমি বলেছি, তোমরা খুব সহজেই চিনতে পারবে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আরেকবার বলে দেই যে একটা লাইনের দুটো অংশ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ক্লজ মানেই কি, ক্লজ মানেই হলো পুরো সেন্টেন্স নয়, কিন্তু সেন্টেন্সের জাস্ট একটা অংশ। আর আমি কি বললাম, প্রথমে কি বলেছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। দেখো এখানে এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব হলো।
তাহলে এটা মাথায় রাখতে হবে, ক্লজ হলো একটা বাক্যের জাস্ট অংশ, এটা পুরোপুরি কখনোই সেন্টেন্স নয়। এবার আরেকটা আমরা ট্রিক জেনে নেব যে কিভাবে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এখান থেকে শুরু হবে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। চলো আমি একটু বলে দেই। এখানে দেখো, তোমরা দেখে থাকবে, ক্লজ যদি করো তাহলে এই ক্লজগুলো প্রধানত ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, যেমন হোয়াই, হোয়েন হলো, হোয়াট, হাউ হলো, তারপরে হুম হলো, এই যে তারপরে হচ্ছে টিল, আনটিল হলো, তারপর হচ্ছে দো, তারপরে ইফ, এগুলো আরো আরো রয়েছে। এই যে এইগুলো দিয়েই প্রধানত কি শুরু হয়, সাবঅর্ডিনেট ক্লজ অথবা ইনডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু শুরু হয়। তোমরা এই যে বিভিন্ন রকম এই কনজাংশনগুলো যখন দেখবে, তারপর থেকেই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে। চলো আজকে আমরা এই ভিডিওতে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ যেটাকে বলে, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব এবং খুব সহজে আলোচনা করার চেষ্টা করব। আজকে এই অবধি।